যেটা পড়বো সেটা হলো ভার্বের সঠিক রূপ বা ক্রিয়ার সঠিক রূপ বের করাটা। এটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস। এন্ড এটা তোমরা ক্লাস 6 এর থেকে পড়ে আসছো এন্ড মনে রাখতে পারো না। বাট আমি তোমাদেরকে আজকে খুব জাদুকরি ভাবে চেষ্টা করব যেন রাইট ফর্ম অফ ভার্বস তোমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারো এন্ড পরীক্ষাতে যেন তোমাদের ভুল না হয়। এবং এই ক্লাসটা করার পরে রাইট ফর্ম অফ ভার্বস এর চিন্তা যেন মাথা থেকে দূর হয়ে যায়। তো আসো আমরা একদম হাত পা ভালো করে মনে করো হাতা গুটায় বসে পড়ি রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য, বুঝছো? তো রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্বের সঠিক ক্রিয়া। তো একটা কথা হলো, আমরা ভার্ব মানে কি, ভার্ব মানে হলো কর্তা, ভার্ব মানে হলো কর্তা না। ভার্ব মানে কি বলতো, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব মানে কি, ক্রিয়া। ক্রিয়া 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 শব্দের অর্থ কি? ক্রিয়াকে আমরা মূলত ভার্ব বলি। এখন ক্রিয়া কাকে বলে বলতো? আমরা নর্মালি একদম স্বাভাবিকভাবে যেটা বুঝি যে কোনো কাজ করাকেই বলা হয় ক্রিয়া, বুঝছো? কোনো কাজ করা, কোনো কাজ, এটা যে কোনো কাজ হতে পারে, সেটা গান গাওয়া হতে পারে, ঘর মোছা হতে পারে, তারপরে মনে করো কারো থাবা মারা হতে পারে, এরপরে মনে করো নাচা হতে পারে, এরপরে মনে করো যে হচ্ছে কি বলবো শোনা হতে পারে, এরপরে হলো বলা হতে পারে, এরপরে দেখা হতে পারে। এই প্রত্যেকটা হলো তোমার কাজ বা ক্রিয়া। তো এইগুলাকে আমরা বলি ভার্ব। এখন আমরা সবচেয়ে সত্য কথা যেটা, ভার্ব সব জায়গায় আমরা ইউজ করতে পারি না, সব ভার্ব সব জায়গায় ইউজ করা যায় না। ভার্বের কিছু ফর্ম আছে, বুঝছো? এই ভার্বের ক্রিয়ার কিছু ফর্ম আছে। তোমাকে আমি বলি, আমরা যেটাকে বলি টেন্স। তো আমরা এই যেটাকে বলি টেন্স বা কাল, টেন্স, টেন্স বা কাল। এখন এই যে আমরা যেটাকে বলছি তোমার কাল, এখন এই কালটা ডিপেন্ড করে মূলত ভার্বের উপরে। বলো। আপনি কিছু লিখুন। আমার লেখা দেখতে পাচ্ছ না? না। এই, তোমরা বলবা না যে ভাইয়া লেখা দেখতে পাচ্ছে না? তো তো তাহলে আমি তোমাকে বলি যে ক্রিয়া নির্ভর করে কিসের উপরে বলতো? ক্রিয়া নির্ভর করে হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়া তোমার, আমি তোমাকে বলি, এই ক্রিয়া কালের উপরে অনেক সময় নির্ভরশীল, অনেক সময় এই ক্রিয়া সাবজেক্টের উপরও নির্ভরশীল হয়। সাবজেক্টের উপরে নির্ভরশীল হয়ে ওই ক্রিয়ার রূপটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, ক্রিয়া বা এই যে ভার্ব, এই যে ক্রিয়া, এইটা মাঝে মাঝে সব সময় তোমার কিসের উপরে নির্ভরশীল হয় বলতো? পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার উপরে নির্ভর করে এই ক্রিয়াটা চেঞ্জ হয়। এবং এই ক্রিয়াটাই মূলত তোমার বাক্যের ভাবকে ধারণ করতে পারে। যেমন আমি যদি বলি যে আই ইট রাইস, আমি বললাম যে আমি ভাত খাই, এখন এই ইটের জায়গায় জাস্ট আমি বললাম যে আই এট রাইস, এট। তো এট, এট একটা পাস্ট টেন্স। তো এই যে ক্রিয়া, এই যে ভাত খাওয়া একটা কাজ, তার মানে এই ইটটা হলো ক্রিয়া। জাস্ট ক্রিয়াটার আমি কাল চেঞ্জ করে ফেললাম, আগে ছিল হলো প্রেজেন্ট, এখন আমি বললাম হলো পাস্ট। দেখো, জাস্ট আমি ক্রিয়াটার এই যে আমি ক্রিয়াটার কাল চেঞ্জ করে ফেলার জন্য এই পুরোটা বাক্যের অর্থ কিন্তু ভিন্ন হয়ে গেল। এখন এই বাক্যের মিনিং কিন্তু আমি ভাত খাই এটা না, এই বাক্যের মিনিং কিন্তু আমি ভাত খেয়েছিলাম, বিকজ আমি এই যে ক্রিয়া, এই ক্রিয়ার যে আমাদের ক্রিয়ার যে কালটা ছিল এটা চেঞ্জ করে ফেলছি। তো এখন পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার সাথে সমঝোতা করে তোমার চলতে হয় হচ্ছে তোমার ক্রিয়াকে, বুঝছো? তো এই জন্য তোমার ক্রিয়ার সঠিক রূপটা বসানো অনেক জরুরি। মনে করো তুমি কাউরে বলছো, মনে করো নিশাত আমারে বলছে যে ভাইয়া আমি আমি পড়ি, বুঝছো? আমি পড়ি, বলছে আই রিড এ বুক, রিড এ বুক, আমি একটা বই পড়ি। এখন ও একটু পশ পশ সাজতে গেল, পশ মানে কি, মনে করো ও একটু সাজতে গেল যে আমি অনেক বেশি জানি, আমি অনেক জ্ঞানী, আই এম ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, বুঝছো? এইরকম মনে করো পশ পশ সাজতে, যে ও বললো আই উইল আই উইল রিড এ বুক, বুঝছো? এই যে এই কথাটা সে বললো, বুঝছো? এখন আই উইল রিড এ বুক। তো এই উইল দেওয়ার কারণে দেখো এই যে পুরো বাক্যের মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। তুমি জাস্ট একটা মোডাল ভার্ব ইউজ করেছো মেইন ভার্বের আগে, পুরো বাক্যের মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মানে হয়ে যায় যে আমি বই পড়বো। আমি ওটা বলছি যে তুমি বই পড়ো, ও বলছে যে ও বাংলায় বলতে চাচ্ছে আমি বই পড়ছি, কিন্তু আসলে ও যে উইল লাগালো তার মানে হচ্ছে আমি বই পড়বো, বুঝছো?
তার মানে এই যে আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থা এটা কিন্তু ভার্বের উপরে প্রভাব ফেললে মানে পুরো বাক্যের অর্থ চেঞ্জ করে ফেলা সম্ভব। যার কারণে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখি। তো আমরা ভার্বটাকে আসলে কিভাবে ব্যবহার করব সেটা আমাদের শেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? ভার্বটাকে আসলে আমরা কোন পারপাসে ব্যবহার করব এটা শেখাটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের প্রয়োজন পড়ে, বুঝছো আমার কথা? তো এখন কথা হলো, আমরা যদি বলি যে আই ইট রাইস, আই ইট রাইস এই শব্দের অর্থ, এই বাক্যটার অর্থ হলো আমি ভাত খাই। আই ইট রাইস এর মানে হলো আমি ভাত খাই। এখন এই যে আই মানে হচ্ছে আমি, রাইস মানে হচ্ছে ভাত, আর ইট মানে হচ্ছে খাই। তাহলে আই ইট রাইস মানে হলো আমি ভাত খাই, বুঝছো? তো এখন এই বাক্যের ভার্ব হচ্ছে তোমার ইট। এটা তো সবাই জানো যে একটা বাক্যে ভার্ব কোনটা সেটা আমরা কিভাবে বুঝবো। মনে রাখবে ইংলিশ বাক্যে ভার্বের আগে সাবজেক্ট বসে এবং ভার্বের পরে অবজেক্ট বসে। সব সময় তুমি সাবজেক্টকে খুঁজবা হলো ভার্বের আগে, যে তো ভার্বের আগে সাবজেক্ট বসে এবং ভার্বের পরে হলো অবজেক্ট বসে। তাছাড়া তোমার যদি সাবজেক্টকে খুঁজতে খুব মন চাই তাহলে তুমি বাক্যকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে পারো। কে 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 দিয়ে প্রশ্ন করতে পারো। তুমি যদি বলো যে হু ইট রাইস, হু ইট রাইস মানে কে ভাত খায়, তখন অ্যান্সার হবে হচ্ছে আই ইট রাইস, বুঝছো? আবার তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো তাইলে তুমি অবজেক্ট পাবা। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে তুমি পাবা হলো সাবজেক্ট, আর কি দিয়ে প্রশ্ন করলে তুমি পাবা হলো অবজেক্ট। তো আশা করি আমার এই জিনিসগুলো তোমরা একটু একটু বুঝতে পারছো। এবার যদি আমি সামনের দিকে একটু আগাতে চাই তাহলে আমি বলবো যে এই যে আই ইট রাইস মানে হলো আমি ভাত খাই, আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই। তো এখন এই বাক্যটা আমি লিখলাম। আমি আবার এই বাক্যটা বলছি যে এটা কোন টেন্সে আছে, এটা আছে হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এখন আমি তোমাদেরকে এক এক করে লিখে দেব প্রত্যেকটা টেন্স কি কোনটা কাকে বলে কেমন, আমি সবকিছু এখানে বিস্তারিত লিখে দেব। দেখো একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি তুমি করতে চাও, মানে টেন্স মূলত তো তিন প্রকার, একটা হলো প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তো আমি প্রত্যেকটা টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করতে পারি, প্রত্যেকটা টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। একটার নাম হলো ইনডিফিনাইট, ইনডিফিনাইট। একটার নাম হলো কন্টিনিউয়াস, একটার নাম হলো পারফেক্ট, আরেকটার নাম হলো পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝছো? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। মূলত মূলত আমাদের প্রত্যেকটা টেন্সকে এই চারটা ভাগে ভাগ করতে পারি, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো ইনডিফিনাইট, ইনডিফিনাইটে কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে, তারপরে বসবে হলো অবজেক্ট। আচ্ছা কন্টিনিউয়াসে কি বসবে, সাবজেক্ট, এরপরে তুমি বি ভার্ব বসাবো। বি ভার্ব সেটা হতে পারে এম, ইজ, আর, মানে এটা হলো সাহায্যকারী ক্রিয়া, বুঝছো? সাহায্যকারী ক্রিয়া এম ইজ আর, এটা হলো প্রেজেন্ট, প্রেজেন্টে বসবে এম ইজ আর, আর যদি পাস্ট হয় তাহলে বসবে ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। এরপরে তুমি বসাতে পারবা সাবজেক্ট প্লাস, এখানে আমরা বসালাম কি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস আইএনজি। এবার আইএনজি টা কি বসাবা, মেইন যে ভার্বটা আছে মেইন ভার্বে আইএনজি প্লাস অবজেক্ট। এখন এই বাক্য দিয়ে তুমি কি বোঝাতে পারো বলো তো? আমি তোমাকে বলি যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমার কথা হচ্ছে এই যে ইনডিফিনাইট, ইনডিফিনাইট, ইনডিফিনাইট বা এটাকে বলা হয় সিম্পল টেন্স। সিম্পল, ইনডিফিনাইটকে আরেকটা নাম বলা হয় সিম্পল বা খুবই সাধারণ, বুঝছো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর কন্টিনিউয়াসকে বলা হয় চলমান, চলমান, বুঝছো? কন্টিনিউয়াসকে বলা হয় চলমান, তার মানে কোনো কিছু চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, এন্ড এটাকে আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস, বুঝছো? কোনো কিছু চলতেই আছে এটাকে তুমি বলতে পারো যে কন্টিনিউয়াস। আচ্ছা, তো পারফেক্ট, পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ। দেখো ভার্বের 3টা রূপ আছে, একটা হলো প্রেজেন্ট রূপ, একটা হলো পাস্ট রূপ, আর একটা হলো পাস্ট পার্টিসিপল, বুঝছো? এটা হলো পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট রূপ আমি যদি বলি ইট, ইট হলো প্রেজেন্ট, ইট, ইট হলো পাস্ট, আর
প্রেজেন্ট পার্টিসিপল কি ইটেন হচ্ছে, ইটেন হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল সরি, প্রেজেন্ট পার্টিসিপল হলো ইটিং, প্রেজেন্ট পার্টিসিপল ইটিং। তো এটা ইম্পর্টেন্ট না? তো আমি তোমাকে বলি যে পারফেক্ট টেন্স, আশা করি তোমরা এগুলা জানো, এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। তো পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস, এরপরে আমি লিখতে পারি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, তো এইটা কি বোঝা গেছে বলো তো? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। অহনা, ঘুমাই গেছো? না ভাই, বুঝতে পারছি। কোনো কথা বললে না, এতক্ষণ পড়াই গেলাম। পড়ানোর ভিতর কথা বললে বোঝা যায় না, তাই বলি নাই। বাট এতটুকু কি বুঝতে কোনো অসুবিধা আছে? না। এগুলো আগে তো পারতে, তাই না? হ্যাঁ। এবার আমি তোমাকে পড়াই, দেখো। আমি যদি বলি যে কোনটা কোন টেন্সে আছে, এবার ফিউচারের বেলায় একটু ঝামেলা আছে। দেখো ফিউচার, দেখো ফিউচার, ফিউচার মানে সেটাকে তুমি উইল ব্যবহার করতে হবে, বুঝছো? তো আমরা একদম আমি নর্মাল ভাবে শিখাচ্ছি, আমি কোনো হাই থটে শিখাচ্ছি না তোমাদের। ফিউচারে আমাদের উইল ইউজ করতে হবে। তো ভালো করে দেখো, উইল তুমি যদি ইউজ করো তাহলে তুমি লিখছো আই উইল, আই উইল ইট রাইট। এইটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। এরপরে আমরা ফিউচার কন্টিনিউয়াস দেব, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার, তাহলে আই উইল, আই উইল। এরপরে আমাদের, আমি কন্টিনিউয়াস মানে কি বলছিলাম মনে আছে? কন্টিনিউয়াস পরে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই পাঁচটার মধ্যে যে কোনো একটা আমাদের ইউজ করতে হবে। তো ভালো করে দেখো যে আমরা আই উইল, এবার দেখো আমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, দেখো এম, ইজ, আর, এই তিনটা বসবে হচ্ছে প্রেজেন্টে। তার মানে এই এই যে আমাদের এই বাক্যটা তো আমরা প্রেজেন্টে লিখছি না, বিকজ আমরা উইল ব্যবহার করছি। তার মানে আমরা এই বাক্যটা প্রেজেন্টে লিখছি না। যেহেতু আমরা এই বাক্যটা প্রেজেন্টে লিখছি না, তো তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারছো যে এম, ইজ, আর আমরা যেই কথাটুক লিখছি, তো এই যে আমরা এটা প্রেজেন্টে লিখছি না, তার মানে এটা আমরা লিখতে পারবো না। আচ্ছা, এবার তোমাকে বলি ওয়াজ ওয়ার। এই যে আমি ওয়াজ ওয়ার লিখলাম, এইটাও আমি লিখতে পারবো না, বিকজ এটা হলো পাস্টে, বাট আমি ফিউচারে লিখছি। আমি কি করব দেখো, আমরা যে উইল লিখলাম, উইলের পরে উইল একটা মোডাল অক্সিলারি, বুঝছো? তোমাদের আমি কয়েকটা মোডাল অক্সিলারির কথা বলি, অনেকগুলো মোডাল অক্সিলারি আছে, তার মধ্যে কয়েকটার নাম আমি তোমাকে বলছি। একটা হলো উইল উড, শ্যাল শুড, মে মাইট, ক্যান কুড, বুঝছো? কি কি বললাম? উইল উড, শ্যাল শুড, মে মাইট, ক্যান কুড, এইগুলো হচ্ছে তোমার মোডাল অক্সিলারি। তো এই যে মোডাল অক্সিলারি যে ভার্বগুলো আছে না আমাদের, মোডাল অক্সিলারি যে ভার্বগুলো আছে আমাদের, তো এই মোডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের কি বসে? বেস ফর্ম, বেস ফর্ম বসে, ঠিক আছে? মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। মোডাল অক্সিলারির পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। ওই, আমার একটা কল আইছে, একটু দেখি তো কি বলছো। সালাম আলাইকুম। আসসালাম। হ্যাঁ ভাই, চিনতে পারছি। এই যে ভাই, ক্লাসের মধ্যে। হ্যাঁ বল ভাই, বল 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 বল। এখন তুই কি অ্যাডমিশন দিবি তার উপরে ডিপেন্ড করছে, কি অ্যাডমিশন দিবি বলতো ভাই? ইঞ্জিনিয়ারিং এর? এখন
দেখ দাগা 90 পড়লে যেটা হয় সেটা হচ্ছে তোর দাগা 90 যে এমসিকিউ, দাগা 90 এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে ভাই। এখন আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিচ্ছি, সেহেতু ওই বইয়ের যে প্রমাণগুলো আছে ওই প্রমাণগুলো ঝালাই করে ফেলে একদম, প্রমাণ বাকি রাখিস না। হ্যাঁ ভাই, তুই বিশ্বাস কর ভাই, অপার ভাই অনেক বড় বড় এর ভাই আছে, কিন্তু আসলে শেষ সময় তোর পাশে কেউ দাঁড়াবে না। আমি বলি তুই সব প্রমাণগুলো পড়, এন্ড বই A to Z তুই দাগাই দাগাই পড়। তুই দেখ, তুই হেল্প না পাইলে তখন আমারে বলিস, তুই দাগাই দাগাই পড়, বুঝছিস? আর হচ্ছে পিডিএফ দেখে পড়িস না, মারা খাবে। পিডিএফ দেখে পড়া আর পাপ করা একই কথা, পিডিএফ দেখে পড়িস না। নিজে দাগাই না মানে বিষয়টা হচ্ছে তোর দাগানো বইয়ের যে পিডিএফ দেয় কোচিং সেন্টার গুলোর থেকে, ওই পিডিএফ দেখে আগে ফার্স্টে হয় তোর কোনো ছোট ভাইটাই থাকলে বলবি আমার বইটা একটু দাগাই দে, ওই পিডিএফ দেখে দেখে তুই বই পড়বি। পিডিএফ কপি পড়লে মাথায় কিছু থাকবে না, বই পড়বি। And হ্যাঁ, আর বইয়ের উপরে যত অত্যাচার করবি মনে করবি জীবন তত ভালো। আর বইয়ের উপর প্রচুর অত্যাচার করবি, বই যেন সুন্দর না দেখা যায়। আমি আছি যশোরেই আছি, আমি আমার এখনো ক্লাস ক্লাস শুরু হয়নি, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। আরে না না না, চেক করিস নি, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, বাচ্চারা আমার কথাও শোনে, সমস্যা নেই। আর 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 কি লাগবে বল? আর দাগানবই তো ভাই, দাগানবই তো ভাই খুবই দরকার, কিন্তু ও আরেকটা কথা তোরে বলে রাখি ভাই, তুই হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা যেহেতু, তুই কিন্তু শুধু ইঞ্জিনিয়ারিং নিয়ে লেগে থাকিস। হ্যাঁ হ্যাঁ, আর ভার্সিটির প্রশ্ন ব্যাংক সব পড়বি, কিন্তু ওই ইয়ে পড়বি না টুকটাক, ওই যে ওই আনাসপিড দেখবি দেবে, আনাসপিডের ওসব বই যেন কিনিস না। ও ওর বই কিনা আর মিথ্যে কথা কওয়া একই কথা, ওর বই যেন কিনিস না। শাস্ত্রে কিন্তু শর্ট সিলেবাসের প্রশ্ন করে না, শাস্ত্রে শর্ট সিলেবাসের প্রশ্ন করে না ভাই। শাস্ত্রে আর মেডিকেলে শর্ট সিলেবাসের প্রশ্ন হয় না। তুই দেখ, তুই ফুল সিলেবাস শাস্ত্রে পড়ার ইচ্ছা আছে তোর? তাইলে তাইলে তো কি বলবো তোর, তাহলে ফুল সিলেবাস প্রিপারেশন। আমিও তো সিএসসি তে পড়ি। আমি সিএসসি তে আছি। আর কোনো কোনো প্রেশার রাখিস না, আর কোনো, তাহলে বলি আমারও পড়াশোনা করতে। আচ্ছা 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 ভাই, কোন দরকার হলে ফোন। হচ্ছে তোমার admission। এই আসো তোমরা, এই আসো। হ্যালো, আছি আছি। কোথায় ছিলে তোমরা দুইজন, বলো এবার। হ্যাঁ, আরে আর কেউ না, ওই বন্ধু ফোন দিছিল। এখন আই উইল, দেখো দেখো এখানে আই উইল,
আই উইল। এবার দেখো এই যে ইট রাইস, বুঝছো? তো এখন আমি যদি তোমারে বলি যে ইট রাইস, আই উইল ইট রাইস। এখন এখন কথা হলো, এবার আমি কন্টিনিউয়াস করব, তো কন্টিনিউয়াস এম ইজ আর বসাতে হবে। তো এম ইজ আর, দেখো এই যে আমাদের উইলের পরে সবসময় এটা মডাল অক্সিলারি, তো শ্যাল উইল এই দুইটার পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসে, বুঝছো? শ্যাল অথবা উইল এরপরে আমাদের ভার্বের কি ফর্ম বসে বলো? বেস ফর্ম। তো এখন কথা হচ্ছে বেস ফর্ম এম ইজ আর ওয়াজ ওয়ার এর বেস ফর্ম হলো বি, বুঝছো? এম ইজ আর ওয়াজ ওয়ার এটা আসছে কোথা থেকে? বি থেকে, তার মানে এর বেস ফর্ম হলো বি। আই উইল বি, আই উইল বি। এবার তুমি কি লিখবা? ইটিং রাইস। আমার কথা কি বোঝা গেছে? না, বলেন, হ্যাঁ, আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা। দেখো এই যে বি, এই বিটা কি? বির মধ্যে কে কে আছে জানো? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই পাঁচটা জিনিস আছে কিন্তু বির মধ্যে, বুঝছিস? বুঝছো? তো এম ইজ আর ওয়াজ ওয়্যার এই পাঁচটা জিনিস কিসের মধ্যে আছে? এই পাঁচটা জিনিস আছে হলো বির মধ্যে, মানে বি। দেখো এই পাঁচটা জিনিস মূলত বি থেকে আসছে, এই পাঁচটা জিনিস মূলত বি থেকে আসছে, বুঝছো? বুঝছো আমার জি কথা? ভাইয়া। আচ্ছা। তো হ্যাঁ। এইটা হলো মূলত তোমার কথাবার্তা। এখন আমি সামনের দিকে হালকা হালকা আগাই। তো এই যে আমাদের যেই উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, এইগুলা এইগুলা আসলে আমাদের মোডাল অক্সিলারি, এন্ড মোডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের 3 নম্বর রূপ বসে। এটা আশা করি বোঝা গেছে, মোডাল অক্সিলারির পরে ভার্বের 3 নম্বর রূপ বসে। এবার আমি তোমাকে এক এক করে আমি তোমাকে বলি এক এক করে। সেটা হলো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। কি বললাম? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের পরে ভার্বের পরে এস বা ইয়েস যোগ হবে। বুঝেছিস? ওই, আরে কি বলছে বুঝেছ? আরে এই বন্ধুদের সাথে কথা বলতে বলতে, আরে হয়েছে কি জানো, আমার বন্ধুরা সব সেকেন্ড টাইম। হ্যাঁ, এখন তারা কিভাবে পড়লে চান্স পাবে এই জন্য প্রিপারেশন নেওয়ার জন্য এই ফোন টোন দেয়। তো এখন তাদের সাথে তো আর এই মনে করো যে তুমি তুমি করে কথা কওয়া যায় না, এই স্বভাব হয়ে গেছে, বুঝছো? না, এটা বিষয় না, স্টুডেন্টের সাথে প্র্যাকটিস করে কথা বলা যায়। হ্যাঁ, কিছু না ভাইয়া। কি হয়েছে? কিছু না। আচ্ছা। তো আমি যদি বলি, এবার আমাকে বলো তো যে রিড এ বুক হি রিড এ বুক, এটা কোন টেন্সে আছে বলো? হি রিড এ বুক এটা কোন টেন্সে আছে বলো? হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে আছে। নিশাদ বলো আমাকে, হি রিড এ বুক এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। অহনা, ওই অহনা প্রেজেন্ট টেন্সে, তাই না? হ্যাঁ ভাইয়া। একদম কত পার্সেন্ট শিওর বলো? 100%। হি রিড এ বুক, সে বই পড়ে, তো হ্যাঁ, এটা তো চরম। দেখো আমি তোমার বলি, আমি তোমাকে বলি যে একটা হ্যাঁ বল। রুলস আছে, সেটা হলো প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে একটা রুলস আছে, বুঝছো? প্রেজেন্ট টেন্সে কি রুলস আছে বলো তো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো আমাদের এই যে এটা ভার্ব, তো এইটা তো অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর শেষে এস বা ইএস তো যুক্ত হয় নাই। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এটা প্রেজেন্ট টেন্সে নাই। তাহলে এটা কোন টেন্সে আছে?
তো আমরা দেখি এটা কোন টেন্সে আছে, দেখো রিড রিড রিড। দেখো এই রিডটা হলো এর প্রেজেন্ট টেন্স, এই রিডটা হলো পাস্ট, আর এই রিডটা হলো পাস্ট পার্টিসিপল। বুঝছো? তাহলে আমাদের রিড কি, প্রেজেন্ট, রিড কি পাস্ট, আবার রিডই হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এইটা যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হইতো তাহলে এর শেষে আমাদের একটা এস যুক্ত হতো, কিন্তু এখানে যেহেতু এস যুক্ত হয় নাই সেটা আমরা বুঝতে পারছি যে এই ভার্বটা আছে হচ্ছে ভি2 ফর্মে, মানে এই ভার্বটা আছে হলো পাস্ট ফর্মে। আমার কথা কি বোঝা গেছে বলো তো? যেহেতু এই ভার্বটা পাস্ট ফর্মে আছে সেহেতু আমরা বুঝতে পারি, আমরা সেহেতু বলতে পারি যে এইটা কিন্তু কোনোভাবে এটা প্রেজেন্ট টেন্সে নাই, এটা হলো পাস্ট টেন্সে আছে। বোঝা গেছে? এই এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। কারণ কি বুঝতে কোনো অসুবিধা আছে যে এই টেন্সটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে? এবার আমি তোমাকে বলি, আমি তোমাকে সামনের দিকে একটু আগায় আগায় যাই, আসো। আমি যদি বলি দা বয়, দা বয়, দা বয় গো টু স্কুল, দা বয় গো টু স্কুল রেগুলারলি। দেখো আমি কি বললাম, দা বয় গো টু স্কুল রেগুলারলি। এখন আমি এই যে কথাটা তোমাকে বললাম দা বয় গো টু স্কুল রেগুলারলি, এখন এই যে এই গো, তোমাকে আমি ব্র্যাকেটে দিয়ে বললাম যে এই গোর সঠিক ভার্বটা মানে সঠিক ভার্বের ফর্মটা তুমি বসাও। তাহলে তুমি কি লিখবা? দা বয় গো ড্যাশ টু স্কুল রেগুলারলি। এখন এখানে এই গোর গোর পরিবর্তে মানে গোকে তুমি সঠিক করে কি লিখবা বলো তো? দা বয় অবশ্যই কি, দা বয় একটা থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, যেহেতু দা বয় থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা গো লিখবো না, তাহলে আমরা কি লিখবো? goes। বুঝছো? তাহলে আমরা কি লিখলাম? গোস। তাহলে দা বয় গোস টু স্কুল রেগুলারলি। আমার কথা কি বোঝা গেল বলো তো? এইটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা রুলস। যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে আমরা এস বা ইএস যুক্ত করি। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা স্ট্রাকচার। আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি যদি বলি যে দা বয় বয় জেনারেলি the boy generally go the boy generally go to college, the boy generally go to college, the boy generally go to college। এখন এখানে আমরা কি বসাবো বলো তুই আমাদের নিশাত, বলো। গোজ বসাবো। অহনা কি বসাবো বলো তো? গোজ। গোজ বসাবো। কেন বসাবো বলো তো? এই যে দি আছে, দি বয় থার্ড পারসন, থার্ড পারসন, বলো বলো, বলো না কেন? আচ্ছা থার্ড পারসন কি সেটা কি বোঝো তোমরা? বলো। না কে বোঝো না বলো? বুঝি অল্প। আচ্ছা একেবারে বোঝো না কে এই জিনিসটা? অহনা তুমি কি বোঝো থার্ড পারসন কি? অহনা, অহনা, অহনার কি জি হলো? হ্যাঁ। থার্ড পারসন কি তুমি কি বোঝো সেটা? হ্যাঁ হ্যাঁ, বলো কি? হচ্ছে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর হ্যাঁ থার্ড পার্সন। না আমার কথা ফার্স্ট থার্ড পার্সন পারসন সেকেন্ড পার্সন বাদ দিয়ে যা যা আছে সবগুলোই থার্ড কি পার্সন। কি 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 বললে? বলছি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ভিতরে যেগুলো আছে তা ফার্স্ট সেগুলো পারসন বাদ আর দিয়ে সেকেন্ড পৃথিবীতে পারসনের মধ্যে কি আছে সেটা তো বলো। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের মধ্যে কি আছে সেটা বলো। ফার্স্ট পার্সন হচ্ছে আই,
মিন নাই না, হ্যাঁ। তারপর সেকেন্ড পার্সন নিউ, এইভাবে বুঝি ভাইয়া। আচ্ছা, আমি তোমাকে বলি নিশাতের জন্য, নিশাতের যেহেতু পার্সনের সমস্যা, দেখো পার্সন বা পার্সনকে বাংলায় বলা হয় পুরুষ, বুঝছো? পার্সনকে বাংলায় পড়া হয় পুরুষ। তো বিভিন্ন পুরুষ আছে, বুঝছো? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, হ্যান পুরুষ, ত্যান পুরুষ, বহু আছে। তো মূলত পার্সনের কথা আমি বলি, পার্সন মূলত তোমার তিন প্রকার। একটা হলো ফার্স্ট পার্সন, একটা হলো সেকেন্ড পার্সন, আর একটা হলো থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কি, সেকেন্ড পার্সন কি, আর থার্ড পার্সন, এই তিনটা আমাদের জানতে হবে। ফার্স্ট পার্সন, আমি আমি একটা কথা সবসময় বলতাম এন্ড এখনো বলি, যে আমি আর তুমি, আমি আর তুমি ছাড়া বাকি সবাই থার্ড পার্সন। বুঝছো আমি কি বললাম? আমি আর তুমি ছাড়া বাকি সবাই কি? এই কথা কি বুঝতে পেরেছো নিশাত? এই নিশাত, নিশাত, এই কথা কি তুমি বুঝতে পেরেছো, যে আমি আর তুমি ছাড়া বাকি সবাই থার্ড পার্সন? আমি আর তুমি মানে কি? আমি মানে আমার সাথে যারা যারা সম্পর্কিত, আই হতে পারে, উই হতে পারে, বুঝছো? আর তুমি মানে ইউ হতে পারে, ইউর হতে পারে। না, আমি আর তুমি ছাড়া আর সবাই থার্ড পার্সন। সেটা থার্ড পার্সন চেয়ার, টেবিল, বেঞ্চ, কুত্তা বিলাই সব হতে পারে, বুঝছো? তো এখন আমার কথা হলো, দা দা বয় জেনারেলি, তো দেখো এইটা, এই দেখো এই যে দা বয়, দা বয় হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা গোস লিখবো, গোজ লিখবো, বুঝছো আমার কথা? আর গোজ লিখবো, আশা করি বোঝা গেছে। তো এখন আমরা একটু সামনের দিকে আগাই, দেখো আমাদের আরো অনেকগুলো রুলস আছে, আমরা সেই রুলস এর দিকে আগাবো। ফার্স্টে আমি যদি তোমাদেরকে বলি যে যে আমাদের প্রিপজিশন গুলা কি তোমরা চেনো বলো তো? প্রিপজিশন, প্রিপজিশনের আগে আমি তোমাদেরকে আরেকটা আরেকটা ইয়া দিই, সেটা হলো শি মাস্ট, শি মাস্ট, শি মাস্ট কাম, শি মাস্ট কাম টু, শি মাস্ট কাম টু হার অফিস। কি বললাম? শি মাস্ট কাম টু হার অফিস, আমি এই কথাটুকু বললাম তোমাকে, যে শি মাস্ট কাম টু হার অফিস। সে মাস্ট মানে কি, অবশ্যই, মানে অবশ্যই তার অফিসে আসবে। তো এই যে কাম, এই কামটা আমরা কি লিখবো বলো তো? এখানে কি লিখবো? হ্যাঁ, কি লিখবো বলো তো? আমরা দেখো মাস্ট, মাস্ট একটা মোডাল অক্সিলারি। তো আমি তোমাকে একটু আগে বলছিলাম যে মাস্ট, এই মাস্ট যদি কোনো বাক্যের মধ্যে থাকে, অথবা তোমার বাক্যের মধ্যে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট এগুলো যদি থাকে, তাহলে ওই বাক্যের যে ভার্বটা আছে, এই ভার্বটা কিন্তু বেস ফর্ম বসবে। তো আমাদের যে মেইন ভার্বগুলো আছে, এই মেইন ভার্বগুলো প্রেজেন্ট ফর্মই মূলত বেস ফর্ম। তাহলে আমরা এখানে কামই লিখবো, বুঝছো? তাহলে কাম হলো এখানে আমাদের বেস ফর্ম। তো এই যে মাস্ট একটা মোডাল অক্সিলারি, তাই আমরা এই কামকে আমরা বেস ফর্ম লিখলাম। তাহলে কামের বেস ফর্ম হলো কাম, কাম টু আর অফিস। আশা করি বোঝা গেছে। এবার আমি যদি লিখি, আমি আমি এবার তোমাকে বলি আরেকটা, আর কয়েকটা কথা, সেটা হলো যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ মানে যেটা হলো টোটালি চিরন্তন সত্য, এই ধরনের বাক্য, যেমন টোটালি চিরন্তন সত্য কি, দা আর্থ মুভ রাউন্ড দা সান, দা আর্থ, দা আর্থ, লিখি ই এম আর, ইজ আর্থ মুভ রাউন্ড দা সান, রাউন্ড দা, দা আর্থ মুভ রাউন্ড দা সান, তার মানে কি, দা আর্থ মুভ রাউন্ড দা সান। এখন এই যে মুভ, এই মুভ একটা ক্রিয়া, তো এই মুভকে তোমার চেঞ্জ করতে বলছে, বুঝছো? দা আর্থ মুভ রাউন্ড দা সান, তো এইটা একটা চিরন্তন সত্য। যেহেতু এটা একটা চিরন্তন সত্য, তো এটা অবশ্যই আমাদের কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যাবে। তাহলে চিরন্তন সত্য বাক্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে আমরা এবার খেয়াল করব দা আর্থ,
দা আর্থ মানে কি পৃথিবী। এই দা আর্থ এটা তো একটা থার্ড পারসন এন্ড এটা অবশ্যই একটা সিঙ্গুলার নাম্বার। এটা থার্ড পারসন আর এটা অবশ্যই একটা সিঙ্গুলার নাম্বার। তাই আমরা মুভ, এই মুভকে আমরা লিখবো হচ্ছে মুভস। বিকজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তাই আমরা লিখবো হলো দা আর্থ মুভস রাউন্ড দা সান। আমার কথা কি বোঝা গেছে বলো তো? এবার আমি আসি, কোন বাক্যের মধ্যে যদি কোনো বাক্যে যদি ইউজারলি 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 নর্মালি সামটাইম এরপরে আমি বলতে পারি যে অলওয়েজ এরপরে আমি বলতে পারি যে অফেন ডেইলি। বুঝছো? অফেন ডেইলি। যদি কোনো বাক্যে এই জিনিসগুলো থাকে কি কি বলতো? ইউজুয়ালি, নর্মালি, সামটাইম, অফেন, তারপরে অলওয়েজ, এরপরে ডেইলি, এই জিনিসগুলো থাকে, তাহলে ওই বাক্যটা ওই বাক্যটা আমাদের কিসে যায় বলতো? ওই বাক্যটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যায়, প্রেজেন্ট টেন্সে যায়। বুঝছো? যদি এরকম থাকে তাহলে ওই বাক্যটা যাবে কিসে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যাবে। তাহলে এই বাক্যটা আমি যদি তোমাকে এখন বলি যে, আমি কয়েকটা উদাহরণ তোমাকে যদি আমি দিই যে আহ রহিম রহিম লার্ন হার লেসন। রহিম লার্ন হার লেসন রেগুলারলি। এই যে আমি লিখলাম যে রহিম লার্ন হার লেসন রেগুলারলি। তো এবার দেখো, রহিম হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যেহেতু এখানে রেগুলারলি আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে, আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা লার্নের জায়গায় আমরা কি লিখবো? লার্নস। আমরা লার্নের জায়গায় কি লিখবো? লার্নস লিখবো। এই রুলস গুলাকে ক্লিয়ার হচ্ছে তোমাদের? বলো তো, বলো। বলো। হ্যাঁ, হচ্ছে। এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে অহনার? অহনা, না, হ্যাঁ ভাইয়া। এই তোমরা কথা কেন বলছো না বলো তো? এইভাবে পড়াতে কি ভালো লাগে কথাবার্তা না বললে? হ্যাঁ, হ্যাঁ, এর আগে একটা করাছিলেন না, দি অ্যানাদার মন, ওইটা একটু বোঝাই দেবেন? কোনটা? কোনটা? এই যে, হ্যাঁ, বলো তুমি এটা আমাকে। না ভাইয়া। আমাকে বলো তো। দি অ্যানাদার মুন রাউন্ড দি সান না না লিখছিলেন। না, আমি বলছি দা আর্ট, অ্যানাদার না, দা আর্ট মুভস রাউন্ড দা সান, এটা লিখছিলাম আমি। আমি তো এটা লিখছি। যাও, এটা বোঝাই দেন একটু। আচ্ছা, ও, আমার লিখে। তোমাদের হয়েছে কি আমি বলি, দাঁড়াও। এই যে আমাদের ইয়ে মোহনা মোহনা হচ্ছে, ও এখন অর্ধেক বেলা এসে নাই, জয়েন হতে পারছে। তারা ওর একটু জয়েন করার ব্যবস্থা করে আসে।
দেখি ওরে কিভাবে জয়েন করানো যায়। দেখো তুমি বলছে, দেখো আমি তোমাকে বলছিলাম যে মাস্ক, এই যে মাস্ক, মাস্ক কি বলতো? ও দা আর্ট মুভস রাউন্ড দ্য সান, এটা দেখো এই যে হ্যাঁ। মুভস, এই যে মুভস, মুভস, দেখো দা আর্ট এটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর্ট কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? যেহেতু হুম। আর্ট একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে, এটাই তো একদম নর্মাল বিষয়। ও, আচ্ছা আর কোনোটাই কি কারো সমস্যা আছে থাকলে বলো, আমরা একটু না। ভিতরের দিকে ঢুকবো। নিশাতের অসুবিধা থাকলে নিশাত বলো তো। না, নেই। দেখো বাক্যের মধ্যে এবার আমি তোমাকে বলি যে বাক্যের মধ্যে যদি হ্যাভ হ্যাজ থাকে, বাক্যের মধ্যে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, বাক্যের মধ্যে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, তাহলে বাক্যটা হচ্ছে পারফেক্ট, বাক্যটা হচ্ছে পারফেক্ট। তো মনে রাখবা পারফেক্ট টেন্সের ভার্ব মেইন ভার্বের ভি3 ফর্ম বসে, পারফেক্ট টেন্সের মেইন ভার্বের কি বসে, ভি3 ফর্ম বসে। তো আমি যদি লিখি যে শি, আমি লিখি শি হ্যাভ, হ্যাভ, শি হ্যাভ মাই, এখানে আমি কি লিখলাম, শি হ্যাভ মাই মিল, এটা এই জিনিসটা আমি কি ঠিক লিখছি বলো তো? এই যে এই হ্যাভ যে ভার্বটা আছে, এখন এই ভার্ব, এই হ্যাভ ভার্বটা চেঞ্জ করে তোমাকে আনতে হবে। দেখো এই যে শি, তো এখানে এই যে শি মানে হচ্ছে সে, দেখো এখানে আমরা হ্যাভ, হ্যাভ কি হিসেবে ব্যবহার করেছি বলো তো? হ্যাভ মানে আছে, এই হ্যাভ মানে হলো আছে, মানে তার আছে, শি হ্যাভ, এই যে হ্যাভ, এই হ্যাভ হচ্ছে এখানে, এই হ্যাভটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে বা হ্যাভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তো এই ভার্বকে তুমি লিখবে হ্যাড, বিকজ এই যে শি, শি, শি তো একটা সিঙ্গুলার, তাহলে এখানে তো হ্যাভ হবে না, এখানে হ্যাড হবে। তাহলে এই শুদ্ধটা কি হবে, শি হ্যাভ হ্যাড মাই মিল, এই একটা কথা। তো এবার তোমাকে আমি আরেকটা বুঝাই, তাহলে বুঝবা। শি হ্যাজ, শি হ্যাজ WRIT write a letter, she has write a letter। তো এবার দেখো এই যে আমি লিখলাম রাইট, তাই তো, এই যে আমি লিখলাম রাইট, she has write a letter। তো এই যে রাইট, তো এখন আমার কথা হলো এই যে রাইট আমি যে লিখলাম, তো এখানে একটা হ্যাজ আছে না, তো হ্যাজ থাকার কারণে এই রাইট তো আমরা লিখতে পারবো না, বিকজ যদি কোনো বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে তারপরে যে ভার্বটা বসবে ওই ভার্বের আমাদের 3 নম্বর রূপ লিখতে হবে, তাই আমরা লিখবো হচ্ছে রাইটেড, বুঝছো? তাই আমরা লিখবো হলো রাইটেড, তাহলে হি রাইটেড এ লেটার। এবার যদি কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকে, যদি কোনো বাক্যে সিন্স অথবা ফর, যদি কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকে, যদি কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকে, তাহলে ওই বাক্যটা যাবে হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বাক্যটা কিসে যাবে বলতো? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সটা কিসে যাবে বলতো? এই সেন্টেন্সটা যাবে হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমি যদি বলি যে ইট রেইনস, ইট রেইনস, ইট রেইনস ফর ড্যাশ, ফর ফর 2 আওয়ার, আমি বললাম যে ইট রেইনস ফর 2 আওয়ার্স। তো এই কথাটা যেমন সত্য, যেহেতু এখানে ফর আছে, তার মানে এই বাক্য পুরো বাক্যটারে আমাদের নিয়ে যেতে হবে পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে তাহলে আমরা কি লিখবো? ইট, ইট, এই যে ইট হ্যাজ, হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং, বুঝছো? এই রেইন কিন্তু আর হবে না তখন, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং।
কারণ কি বলতো, ইট হ্যাজ বিন রেইনিং আমি কেন লিখলাম? কারণ আমি এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গেছি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গেছি। বলো, কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো। হ্যাঁ, এটা যদি এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এর আগে কোন টেন্সে ছিল? এই যে এইটা, এই যে ইট হ্যাজ, ইট রেইন, ইট রেইন ফর 2 hours, রেইন ফর 2 hours, এটা হ্যাঁ, দেখো ইট রেইন ফর যে 2 hours এই জিনিসটা, এর এই যে এরাই তো সমস্যা আছে, এই বাক্যটা তো ভুল, বিকজ এর ভার্বটা সঠিক নাই। কারণ এই বাক্যে একটা ফর আছে। তো আমি বলছিলাম যদি সিন্স অথবা ফর কোনো বাক্যে থাকে, যদি বাক্যে সিন্স অথবা ফর থাকে, তাহলে আমাদের ওই বাক্যটারে আমাদের পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে যদি কোনো বাক্যে সিন অথবা ফর থাকে। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গেলাম ডাইরেক্ট, আর কিছু করি নাই তো। বুঝতে পারছি না। আচ্ছা, এবার দেখো তো, এবার আমি তোমাকে বলি, যদি কোনো বাক্যে উইথ এ ভিউ টু থাকে, যদি কোনো বাক্যে উইথ এ ভিউ টু এই কতটুকু থাকে, তাহলে চোখ বন্ধ করে ভার্বের পরে আইএনজি বসাবা। যদি কোনো বাক্যে উইথ এ ভিউ টু থাকে, তাহলে চোখ বন্ধ করে ভার্বের পরে আইএনজি বসাবা। তাহলে উইথ এ ভিউ টুর সাথে আরো একটা জিনিস থাকতে পারে, সেটা হলো লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু। বুঝছো? তো উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু যেটাই থাকে না কেন, ভার্বের পরে আমাদের আইএনজি ইউজ করতে হবে। তো আমি যদি লিখি যে আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু রিডিং, উইথ এ ভিউ টু রিড। এই যে রিড, এই যে এখানে এইভাবে একটা ব্র্যাকেট দেওয়া আছে, মানে এই রিডকে আমার চেঞ্জ করতে হবে, রিড, রিড দেয়ার, রিড দ্যাট। আমি লিখলাম যে আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু রিড দ্যাট। তো উইথ এ ভিউ টু যখনই থাকবে, তখন আমাদের ভার্বের শেষে কি বসাতে হবে? আইএনজি বসাতে হবে। তো আমরা লিখবো রিডিং, রিডিং লিখবো। বুঝছো? এই রুলসটা যদি বোঝো, এবার আমরা আসবো প্রিপোজিশনের রুলসে। প্রিপোজিশন, আমি তোমাদেরকে বলি যে আমাদের পৃথিবীতে অনেকগুলা প্রিপোজিশন আছে। প্রিপোজিশন, যতগুলা প্রিপোজিশন আছে, প্রত্যেকটা প্রিপোজিশনের পরে যতগুলা প্রিপোজিশন আছে, মনে করো যে ফর আছে, বিটুইন আছে, এরপরে মনে করো যতগুলা প্রিপোজিশন আছে পৃথিবীতে, প্রত্যেকটা প্রিপোজিশনের পরে, আমরা ভার্বের আইএনজি বসাবো, ভার্বের আইএনজি বসাবো। প্রত্যেকটা প্রিপোজিশনের পরে আমরা কি বসাবো? ভার্বের আইএনজি। শুধুমাত্র যদি প্রিপোজিশন টু থাকে, তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, ভার্ব প্লাস বেস ফর্ম বসাবো। যদি শুধুমাত্র টু ভার্ব থাকে, তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। এবার আমি যদি তোমাকে বলি যে বাই, বাইয়ের একটা রুলস আছে, যদি তোমার বাক্যে বাই থাকে, তাহলে তুমি কি করবা? যদি তোমার বাক্যে বাই থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে ভার্বের পরে আইএনজি বসাই দিবা। যদি তোমার বাক্যে বাই থাকে, তাহলে চোখ বন্ধ করে ভার্বের পরে আইএনজি বসাই দিবা। এরপরে তোমার বাক্যে যদি উইদাউট থাকে, চোখ বন্ধ করে ভার্বের পরে আইএনজি বসাই দিবা। তো বলো, বাই বুঝিনি কিছু। কোনটা? প্রিপোজিশন শুরু করতে হচ্ছে, হ্যাঁ, যেখান থেকে প্রিপোজিশন শুরু করলেন এখন ওই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, তো আমি বলছি যে প্রিপোজিশনের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, তো প্রিপোজিশনের পরে আমরা ভার্বের পরে অবশ্যই আইএনজি ইউজ করব। প্রিপোজিশনের পরে ভার্বের পরে আইএনজি। শুধুমাত্র টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাবো। আর বলছি যদি কোনো বাক্যে বাই থাকে, তাহলে বাইয়ের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের আইএনজি বসাবো। আর যদি কোনো বাক্যে উইদাউট থাকে, তাহলে উইদাউট এর পরে যে ভার্বটা পাবো সেই ভার্বের পরে আমরা আইএনজি বসাবো। তাহলে আমরা লিখি বাই রিডিং, বাই বাই রিড বুক। এরকম তোমার পরীক্ষায় থাকতে পারে, তখন তুমি রিড দিয়ে চেঞ্জ করে লিখবা রিডিং,
বাই রিডিং, তুমি তখন এই রিড কে চেঞ্জ করে লিখবা হচ্ছে রিডিং। এরপরে তোমার উইদাউট, তাহলে বলতে পারে যে উইদাউট 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 রিডিং, উইদাউট রিডিং মোর you fail in the exam, without reading more you fail in the exam। তো এখন দেখো এই যে রিডিং কেন আমরা আইএনজি দিলাম, বিকজ এখানে আমাদের উইদাউট আছে, উইদাউট এর পরে আমরা আইএনজি ইউজ করব এবং একই সাথে বাইয়ের পরেও আমরা আইএনজি ইউজ করব। আশা করি বোঝা গেছে। এরপরে দেখো, এরপরে আমি তোমাকে আরো কয়েকটা জিনিস দেখাই। এটা হলো এটা হলো দেখো, আমি যদি তোমাকে বলি দা থিপ, দা থিপ দা থিপ ran away, the thief ran away, the thief ran away have, the thief ran away having seen the police। আচ্ছা দেখো, আমি লিখলাম দা থিপ র্যান ওয়ে হ্যাভিং সি দা পুলিশ, মানে পুলিশকে দেখা মাত্রই চোরটা দৌড়ালো। এখন এই যে সি, দেখো এই যে হ্যাভিং আমরা ইউজ করেছি, তো এই যে কোনো বাক্যে যদি হ্যাভিং থাকে অথবা টু বি থাকে, বুঝছো, কোনো বাক্যে যদি হ্যাভিং থাকে অথবা টু বি থাকে, কোনো বাক্যে যদি হ্যাভিং থাকে অথবা টু বি থাকে, তাহলে অবশ্যই ওই বাক্যে যে ভার্ব আছে ওই ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে, মানে ভার্বের 3 নম্বর রূপ হবে। তাহলে এখানে তোমার লিখতে হবে হলো সিন। আচ্ছা, তো এখন এটা যদি বুঝতে পারো, এবার তোমারে আমি বলি যে কোনো কিছু মনে করো চলতে আছে, যে খাচ্ছি আমি খাচ্ছি আমি যাচ্ছি, মানে আমার শেষ হয় নাই, চলতেই আছে, এই ধরনের যদি কোনো কিছু বোঝাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সেটা কিসে যাবে বলো তো, ওইটা আমাদের কন্টিনিউয়াস টেন্সে যাবে, বুঝছো, কন্টিনিউয়াস টেন্সে যাবে। এবং আমি তোমাকে বলি ইফ যুক্ত কোনো বাক্য, ইফ যুক্ত কোনো বাক্য, যদি কোনো বাক্যে ইফ যুক্ত থাকে, যেমন আমি তোমাকে বলি যে আই ইফ, ইফ মানে হলো যদি, বুঝছো, ইফ হি হ্যাড, ইফ হি হ্যাড, ইফ হি হ্যাড ইনভাইটেড, ইফ হি হ্যাড ইনভাইটেড, ইফ হি হ্যাড ইনভাইটেড আই গো, ইফ হি হ্যাড ইনভাইটেড আই গো। তো এই একটা বাক্য থাকতে পারে, আবার আরেকটা বাক্য হতে পারে ইফ হি হ্যাভ, if he দেবো, এবার কি দেবো দাঁড়াও ভেবে নি, if he been had been, no no yes, if we had been, এরপরে আমরা কি দেবো, এই বলো দিন কি দেওয়া যায়, বুদ্ধি দাও। হ্যাঁ আপনি এলেন হ্যাঁ, নাই। ও, if we had been a rich man, if we had been a rich man I would, আচ্ছা এরপরে আর লিখলাম না, I help, দেখো আমি যেটা লিখলাম if he had been, দেখো এমন যদি কোনো বাক্য থাকে যে এইটা আছে আমাদের if he had invited, তো যদি প্রথমটা যদি থাকে হলো কিসে বলো, যদি কোনো প্রথমটা যদি থাকে পাস্ট পারফেক্টে, যদি
কোনো বাক্যে ইফ দ্বারা যুক্ত হয় এবং প্রথমটা যদি থাকে পাস্ট পারফেক্টে, যদি প্রথমটা থাকে পাস্ট পারফেক্টে, তাহলে তোমার দ্বিতীয়টা চলে যাবে কিসে বলো তো? দ্বিতীয়টা কিসে চলে যাবে বলো? দ্বিতীয়টা আমরা পারফেক্ট হবে এবং পারফেক্টের সাথে একটা উড যুক্ত হবে। তাহলে আমি কি লিখবো? যে হি ইনভাইটেড আই উড, তারপর কি লিখবো? আই উড হ্যাভ গো। কারণ আমি তোমাকে কয়েকটা জিনিস দেখো। এক নম্বর আমি তোমাকে বলি যে যদি কোনো বাক্যে ইফ দ্বারা যুক্ত হয় এবং প্রথমে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, যদি ইফ দ্বারা যুক্ত হয় এবং প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, তাহলে পরের যে বাক্যটা থাকবে এই বাক্যে তুমি ভার্বের সাথে উইল যোগ করবা, বুঝছো? এবার তারপরে যদি বলি, যদি কোনো বাক্য ইফ দ্বারা যুক্ত থাকে এবং যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, তাহলে তুমি সেই বাক্যে উড যুক্ত করবা পরে। তাহলে তুমি ভার্বের আগে উড যুক্ত করবা। এরপরে যদি কোনো বাক্য ইফ ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকে, তাহলে তুমি কি যুক্ত করবা বলো তো? তুমি যুক্ত করবা উড হ্যাভ, বুঝছো? উড হ্যাভ যুক্ত করবা। আমার কথা কি বোঝা গেছে বলো তো? জি ভাইয়া। আচ্ছা, বলো এতটুকু বুঝতে অসুবিধা আছে কিনা কারোর? এই রুলসটা একটু পেঁচালো টাইপের, বলো বুঝতে অসুবিধা আছে কিনা? না ভাইয়া। এই মোহনা আছো? না ভাইয়া। মোহনাকে ছিল? আসছিল কখনো? না না। নিশাত, বুঝছো? হ্যাঁ বুঝছি। একদম ক্লিয়ার বোঝা গেছে তো বলো তো? হ্যাঁ। একদম ক্লিয়ার বোঝা না গেছে কিনা? হ্যাঁ, না। সমস্যা কোনটাই বলো? পুরোটাই অল্প অল্প সমস্যা। ঠিক দিয়ে যেটুকু করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, এখনই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ ভাইয়া। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভালো। তো আসো আমরা শুরু করে দিই এবার আমরা প্র্যাকটিস। দেখো, এখানে কয়েকটা জিনিস লেখা আছে যে ইফ দ্য চিলড্রেন গো টু স্কুল, এখানে কি লেখা আছে? ইফ দ্য চিলড্রেন গো টু স্কুল, এটা লেখা তো। ও আচ্ছা, প্রথম থেকে করি তাইলে ভালো হবে। দেখো, এখানে লেখা আছে যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর। তো ফর কি একটা প্রিপোজিশন, তাই তো? ফর একটা প্রিপোজিশন, যেহেতু ফর একটা প্রিপোজিশন, তাহলে আমাদের এই যে ভার্বটা আছে প্রিপেয়ার, এই ভার্বের পরে আমাদের আইএনজি যুক্ত করতে হবে, বুঝছো? তাহলে এখানে আমরা লিখবো প্রিপেয়ারিং। আচ্ছা, ইট ইজ কল। দেখো, ইজ কল, এখন আমি তোমাকে বলি ইট ইজ কল মানে এই ইট ইজ দিয়ে কি বোঝানো হয়েছে বলো তো? ইট ইজ দিয়ে বলা হয়েছে স্টুডেন্ট লাইফকে। ইট ইজ কল দ্য সিড টাইম অফ লাইফ। আচ্ছা, ইট ইজ কল, এটাকে ডাকা হয়। তো এটাকে ডাকা হয় এ সিড অফ লাইফ, মানে জীবনের বীজ হিসাবে, বুঝছো? দ্য সিড অফ লাইফ। তো এখন কথা হলো এটাকে ডাকা হয়, তার মানে সাবজেক্ট সরাসরি কাজ করছে না, সাবজেক্টকে দিয়ে কেউ কাজ করাচ্ছে। তাহলে ইট ইজ কল, তাহলে আমরা এখানে কল ইউজ করব, বিকজ এটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। যদি কোনো সেন্টেন্স যদি প্যাসিভে যায় তাহলে তার ভার্বের 3 নম্বর রূপ বসে, যার কারণে এটা একটা প্যাসিভ সেন্টেন্স, এই জন্য আমরা এখানে কল ইউজ করলাম। এরপরে দেখো বলা হয়েছে, হ্যাঁ বলো।
প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস কি? আচ্ছা এই তুমি ভয়েস করো নাই নিশা দেখো না? না, করিনি, আমি কিছুই করিনি। আহ ইয়া অহনা তুমি কি ভয়েস করেছো? বা করছি অনেক আগে, তো বলেছি। আচ্ছা আমি তোমাকে বলি যে প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েস, ভয়েস তো দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। তো প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস মানে কি? অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে আমি যদি বলি আই ইট রাইস, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, তার মানে আমি ভাত খাই। এবার আমি যদি বলি যে রাইস রাইস ইজ ইটেন বাই মি, ইটেন বাই মি মানে ভাত আমাকে দেওয়া, ভাত আমাকে দ্বারা খাওয়া হচ্ছে। তার মানে এই যে রাইস এ হলো সাবজেক্ট, এ তো আর কাজ করতে পারছে না, কাজ তো আমারই করতে হচ্ছে। তা আমি যে কাজটা করছি কিন্তু আমি তো সাবজেক্ট নাই, আমি তো এই জায়গাটায় অবজেক্ট। তার মানে যেই বাক্যে সাবজেক্ট সরাসরি কাজ করতে পারে না, অবজেক্ট সাবজেক্টকে ধরে কাজ করায়, তাহলে সেখানে আমরা বলতে পারি ওই বাক্যটা হলো প্যাসিভ। আর যেই বাক্যে আই ইট রাইস মানে আমি ডাইরেক্ট ভাত খেয়ে ফেলাই দিচ্ছি, তার মানে এই বাক্যটায় আমি হলো সাবজেক্ট এন্ড আমি হলো কাজ করছি, তার মানে এই বাক্য হলো আমি কি অ্যাক্টিভ। আচ্ছা আর এই বাক্যটাই দেখো এই যে রাইস, এই রাইস তো কাজ করতে পারছে না, যেহেতু রাইস কাজ করতে পারছে না, কাজ কে করছে? কাজ হলো অবজেক্ট করছে, যেহেতু কাজ অবজেক্ট করছে তাহলে আমরা বলতে পারি যে এই বাক্যটা একটা প্যাসিভ বাক্য। তো একই রকম ইট ইজ কল, দেখো ইট ইজ কল দ্য সিড অফ টাইম, এটাকে জীবনের বীজ বলা হয়, এটাকে বলা হয় জীবনের বীজ। তো এটা কিন্তু অ্যাক্টিভ না, এটা কিন্তু প্যাসিভ। এটাকে বলা হয়, এটা কিন্তু নিজে কিছু করছে না, এটাকে করানো হচ্ছে, তার মানে এটা একটা প্যাসিভ ভয়েস। বোঝা গেছে? এই জন্য প্যাসিভ ভয়েসে সবসময় ভিতিরি হয়, প্যাসিভ ভয়েসে ভার্বের শেষে ভিতিরি যোগ হয়, ভার্ব কি হয়? ভিতিরি হয়। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। হিসাব বুঝছো এবার? ঠিক। এই মোহনা যুক্ত হয়েছো? বন্ধু তো আছে। তাহলে তুমি বললে? হ্যাঁ। ও আচ্ছা, ও একটু আগে আমার কাছে লিঙ্ক ছিল, লিঙ্ক চাওয়ার পরে ওর আর কোনো খবর নাই, ও কনে আল্লাহ মাহবুব সেই জানে। আচ্ছা এর পরেরটা দেখো কি লেখা আছে যে দে শুড অলসো ওয়েস্ট টাইম, দেখো দে শুড অলসো ওয়েস্ট টাইম, দেখো এই যে আমাদের শুড আছে তাই তো, এই শুড কি? আচ্ছা তার আগে আরেকটা জিনিস আছে, সেটা হলো স্টুডেন্ট মাস্ট নট। আচ্ছা মাস্ট নট কি? এই যে মাস্ট নট, মাস্ট, মাস্ট একটা মোডাল অক্সিলারি, তো মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে ওয়েস্টের বেস ফর্ম কি? ওয়েস্ট, এই জন্য আমরা চেঞ্জ করব না। এরপরে দেখো আমরা বলি দ্য ম্যান, এবার এখানে দেখো অফ দ্য স্টুডেন্ট, দেখো দ্য স্টুডেন্টস বি, দ্য স্টুডেন্ট ইজ, এখানে আমরা ইজ লিখবো, দ্য স্টুডেন্ট ইজ স্টাডি। আচ্ছা এরপরে আসো, দে শুড প্রিপেয়ার দেমসেলফ, দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দেয়ার লাইফ। আচ্ছা এই দেখো এখানে প্রিপেয়ার আছে, আবার এখানে আছে লাইফ। দেখো এই যে প্রিপেয়ার আর লাইফ এই দুইটাই ভার্ব, তো একটা বাক্যে তুমি দুইটা ভার্বকে ইউজ করতে পারবা না, একটা বাক্যে দুইটা ভার্ব ইউজ করা যায় না, বুঝছো? একটা বাক্যে দুইটা মেইন ভার্ব ইউজ করা যায় না, একটা তুমি ভার্ব হিসেবে ইউজ করলে আরেকটা তোমার আরেকটার শেষে তোমার আইএনজি যোগ করে দিতে হবে, তাহলে ওইটা তুমি ইউজ করতে পারবা, নাই তুমি ইউজ করতে পারবা না। একটা বাক্যে দুইটা ভার্ব ইউজ করা যায় না, তাই তোমার এখানে লিখতে হবে লেই, লেই। আমার কথা বোঝা গেছে আশা করি। এরপরে দে শুড অলসো, কি দে, লিখতে হবে ভাইয়া? হ্যাঁ একটা বাক্যে দুইটা ভাগ থাকলে কি লিখতে হবে? একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে যে কোনো একটা ভার্বের শেষে তোমার আইএনজি যোগ করে দিতে হবে। ও আচ্ছা, আচ্ছা ভার্বের সাথে এনজি যোগ করে দিতে হবে। ইয়েস, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমি যদি বলি দে শুড অলসো পার্টিসিপেট, দে শুড অলসো, দেখো এই যে শুড, এই যে শুড, এই যে শুড, শুড একটা কি বলতো? শুড একটা মোডাল অক্সিলারি, তাই না? শুড একটা মোডাল অক্সিলারি, হুম। তো যেহেতু শুড একটা মোডাল অক্সিলারি, তাই আমরা এই যে পার্টিসিপেট, এই পার্টিসিপেটের বেস ফর্ম বসাবো, তাহলে পার্টিসিপেটের বেস ফর্ম হলো পার্টিসিপেটিভ, বুঝছো? এরপরে
দেখো আমাদের এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে বাই রিডিং নিউজ পেপার, না বাই রিড নিউজ পেপার। আমি বলছিলাম, আমি তোমাদের এই রুলস পড়াইছি যে বাই যদি থাকে তাহলে আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করব, তাহলে আমরা লিখবো বাই রিডিং নিউজ পেপার দে উইল নো। এই দেখো দে উইল নো, এই যে নো, নো মানে জানা, জানা একটা কাজ, তাহলে দে উইল নো। আবার এখানে আছে হ্যাপেন, তাই হ্যাপেন একটা কাজ, একটা বাক্যে দুইটা ক্রিয়া বসতে পারে না, তাই আমরা লিখবো দে উইল নো হোয়াট হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। বুঝছো? এরপরে হোয়েন দ্য কান্ট্রি, কোনটা? এই যে যেটা এই যে হবে এখান থেকে এটা এটা হ্যাঁ এই দেখো নো, নো একটা ভার্ব এন্ড হ্যাপেন একটা ভার্ব, তো একটা বাক্যে দুইটা ভার্ব কি বসাতে পারবা? না ভার্ব কি আমার আব্বার সম্পত্তি? হ্যাঁ, না তাহলে একটা বাক্যে আমি দুইটা ভার্ব কি বসাতে পারবো? না তাহলে যদি না পারি তাহলে আমরা কি করব? তাহলে এই যে হ্যাপেন, এই হ্যাপেন যে আমরা হ্যাপেনিং লিখে দেবো, আইএনজি লাগাই দেবো। বুঝতে পারছি। আচ্ছা এরপরে দেখো হোয়েন দা কান্ট্রি, হোয়েন দা কান্ট্রি ফেস, এই দেখো ফেস, হোয়েন দা কান্ট্রি ফেস, এখানে আমরা লিখবো হচ্ছে ইজ ফেস, ইজ ফেস, কারণ এটা এটা আছে কিন্তু দেখো এটা কিন্তু প্যাসিভে আছে, তাহলে তুমি লিখবে হলো ইজ ফেস, ইজ ফেস, এটা প্যাসিভে আছে, ন্যাচারাল ক্লাইমেটারি। দা দে শুট, এই দেখো দে শুট, দেখো এই যে শুট, এই যে এখানে আছে শুট, তো শুটের পরে আমরা কি বসাবো? ভার্বের বেস ফর্ম, তাহলে কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে আমরা ভার্বের আইএনজি বসাই, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু রিমুভিং, উইথ এ ভিউ টুর পরে আমরা বসাবো হচ্ছে রিমুভিং, রিমুভিং দ্য সাফারিং অফ এফেক্টেড পিপল ইভেন দ্য নর্মাল টাইমস দে এঙ্গেজ দেমসেলভ ইন অ্যাক্ট অফ সোশ্যাল সার্ভিস। দেখো এখানে এখানে এই জায়গাটায় দেখো এঙ্গেজ, দে ইভেন ইন নর্মাল টাইমস দে, আচ্ছা এখানে আমরা কি বসাতে পারি? দে এঙ্গেজ, দে এঙ্গেজই আমরা বসাবো, কারণ দে হলো একটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তো এঙ্গেজ এঙ্গেজই বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নাই চেঞ্জ হইতো। এবার দেখো themselves in act of social services, the student cannot do well in the examination without, এই যে without এর পরে ভার্বের পরে আইএনজি, without working hard. It is a pity that man that many students are trying to succeed in the shortest and earliest way. বুঝছো? স্টুডেন্ট ইন দা শর্টেস্ট এন্ড আর্লিয়েস্ট ওয়ে। দেখো এখানে টু আছে, টু এর পরে আমরা কি বসাবো? টু একটা প্রিপোজিশন হওয়ার সত্ত্বেও, টু একটা প্রিপোজিশন বাট হলো টুর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাই, তাই আমরা এখানে বসাবো সাকসিড। বুঝছো? ভার্বের বেস ফর্ম, সাকসেসের বেস ফর্ম হলো সাকসিড ইন দা শর্টেস্ট এন্ড আর্লিয়েস্ট ওয়ে। আশা করি বুঝছো। এরপরেরটা, এরপরেরটা এরপরেরটা হলো দুইজন মিলে খাতায় লিখবা, এখনই দুইজন মিলে খাতায় লিখবা, এন্ড আমি আবার দুইজনে মিলাই দেবো। ফার্স্ট লেখা শুরু করো, সময় শুরু হচ্ছে এখন থেকে। ভাইয়া দেখা যায় না। এবার দেখা যাবে, আমি দেখছিলাম যে তোমরা হারাই গেছো কিনা। এগুলো অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ এবার বুঝি।
বলো। একটা লাইন ফুলকেও দেখা যাচ্ছে না। ওই পাশে ফুলফিল দেখাতে গেলে তো আমার ছোট করতে হবে, and ছোট করলে নিশাতের তো অসুবিধা হবে না, কিন্তু ওই মোহনার অসুবিধা হতে পারে।
পড়তে পারতেছি না, লিখতে পারতেছি হাই হাই, তুমি আগে কইলে না কেন আমার এই কথা? না। হ্যাঁ, কিছুই বোঝা যাচ্ছে না। এখন আপনি নিজে একটা ওয়ার্ড শুধু বোঝা যায়। একটা ওয়ার্ড তাহলে যখন পড়ালাম তখন বুঝলে কি করে? তো সেইটা না, না, মানে লেখাগুলো বোঝা। আমি যখন পিডিএফ থেকে তোমারে পড়ালাম তখন তুমি কিভাবে বুঝলে আমারে বলো। আপনি পড়ছিলেন বলে। ওয়েট, আমি তোমারে পিডিএফটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি ক্লাসের মধ্যে থেকে পিডিএফ ওপেন করতে পারবা? হ্যাঁ। তাহলে আমি দিয়ে দিচ্ছি। এই নিশাত, এই বলো। হয়েছে, লেখা হয়েছে? পারিনি। পারো নাই? না। না পারা কোনো দোষের কিছু না, আর চেষ্টা করেছো। হ্যাঁ। ইয়া, মোহনা, ওই যুক্ত রহনা, জি ভাইয়া। তুমি হচ্ছে পিডিএফ পাইছো? হ্যাঁ ভাইয়া। পিডিএফ দেখছো? হ্যাঁ ভাইয়া। তাইলে পারবা তুমি নাকি আমি করাই দিব? কয়েকটা পারবো। আচ্ছা, আমি করাই দিতে। তিন নম্বর হবে হচ্ছে আপনার, বলবো? বলো বলো। তো গো টু স্কুল, তো এখানে হচ্ছে আপনার ওর সাথে ইএস যোগ করতে হবে, বোঝ হবে। তুমি কয় আপনার নাম্বারটা অ্যান্সারটা করছো? আমি তো তোমার 2 নাম্বারটা করতে বলছি। 2 নাম্বার। হ্যাঁ, তুমি কয় নাম্বারটা করছো? ও ভাইয়া, আমি 3 নাম্বার বলছি। ও, যাই হোক, 2 নাম্বার আপনার হচ্ছে। আচ্ছা, আমি বলছি তোমরা দেখো, এই নিশাত তাকায় থাকো। ক্রিকেট এ পপুলার গেম, অবশ্যই ক্রিকেট ইজ এ পপুলার গেম হবে, তাহলে এখানে হবে ইজ, ক্রিকেট ইজ এ পপুলার গেম। আচ্ছা, নাও এ ডেইজ তাহলে দেখো, নাও এ ডেইজ পিপল লং টু ওয়াচ লং টু ওয়াচ ইট গেট প্লেজার, মানে মানুষ এটা আনন্দের জন্য দেখে। তো দেখো, পিপুল লং, তো এখন এই যে পিপুল, এটা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার না? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, পিপুল হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই এরপরে এস বাই এর যোগ তো হবে না, তাই তুমি লিখতে পারো পিপুল লং টু ওয়াচ ইট টু গেট প্লেজার। বুঝছো? ক্রিকেট, এবার এখানে তুমি লিখবা ইজ কল্ড, বিকজ তুমি বুঝতে পারছো যে এটা প্যাসিভে আছে। ক্রিকেট ইজ কল্ড, এটা প্যাসিভে আছে, এটা তুমি বুঝতে পারছো যে ক্রিকেট কে ইজ কল্ড দা ক্রিকেট কল এ জেন্টলম্যানস গেম টু। বলো। বি নাম্বারটা কি হবে? বি নাম্বারটা এটা হবে তোমার পিপল লং লং টু ওয়াচ, মানে যা আছে তাই হবে। আচ্ছা, কেন হবে বুঝছো? কেন যা আছে না। সেটা তো প্রশ্ন করতে হবে। দেখো, পিপুল একটা থার্ড পার্সন এন্ড প্লুরাল নাম্বার, তার মানে এই ভার্বের পরে এস বাই এস তো যুক্ত হবে না, এই জন্য। বুঝছো আমার কথা? হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, ক্রিকেট ইজ কল্ড, দেখো এটা প্যাসিভে আছে, তাই আমরা লিখবো ইজ কল্ড। পিপল ইজ কল্ড এ বাউন্ড অফ ফ্রেন্ডশিপ ক্রিয়েট, দেখো এখানে ক্রিয়েট
এখানে কি হবে, ইজ ক্রিয়েটেড, মানে এটা প্যাসিভে আছে, ভালো করে দেখো, তাহলে আমরা লিখবো ইজ ক্রিয়েটেড অ্যামং দা প্লেইং নেশনস, অ্যামং দা প্লেইং নেশনস। প্যাসিভে আছে কোনটা কিভাবে বুঝবো তো? আচ্ছা, প্যাসিভে আছে কিভাবে বুঝবা, খুব সুন্দর একটা প্রশ্ন। আমি একটু আগে তোমাকে বলছিলাম প্যাসিভ চেনার জন্য তোমার জানতে হবে যে সাবজেক্ট কাজটা করছে না সাবজেক্টকে কেউ কাজ করাচ্ছে, সেটা বুঝতে হবে। দেখো আমি যদি বলি যে ক্রিকেট কল এ জেন্টলম্যান গেম, তো দেখো ক্রিকেট কল এ জেন্টলম্যান গেম তার মানে কি, ক্রিকেটকে ভদ্রলোকের খেলা ডাকা হয়। তো ক্রিকেট কি ডাকছে কাউকে নাকি ক্রিকেটকে ডাকছে? ক্রিকেট ডাকছে না ক্রিকেটকে ডাকছে বলো তো? ক্রিকেট ইজ, ক্রিকেটকে ডাকছে, তার মানে ক্রিকেট কি কাজ করতে পারছে কি পাচ্ছে না বলো? ক্রিকেট কি কাজ করতে পারছে? না। পাচ্ছে না। যেহেতু ক্রিকেট কাজ করতে পারছে না তার মানে এটা প্যাসিভ। এন্ড ক্রিকেট যদি কাজ করতে পারতো তাহলে সেটা অ্যাক্টিভ, বুঝছো আমার কথা? হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা হ্যাঁ। প্যাসিভে আছে। একই রকম ভাবে এ বাউন্ড অফ ফ্রেন্ডশিপ ক্রিয়েটেড, দেখো বন্ধুত্ব তৈরি হয় এমন প্লেয়ার প্লেইং নেশন, বলো বুঝিনি। কোনটা? ওইটাই। দেখো ক্রিকেট কল এ জেন্টলম্যান গেম, ক্রিকেটকে ভদ্রলোকের খেলা হিসেবে ডাকা হয়, তাই তো? ক্রিকেটকে ভদ্রলোকের খেলা হিসেবে ডাকা হয়। ক্রিকেটকে ডাকছে কাউকে? আমি কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না বলো? কিছু বুঝতে কোনটা বোঝো না সেটা বলো। মানে প্যাসিভ কিভাবে? আচ্ছা আচ্ছা বাবা, বাবা শোনো, অ্যাক্টিভ প্যাসিভের আলাদা রুলস আছে। যখন আমি অ্যাক্টিভ প্যাসিভ আলাদা করাতে হবে, ভয়েস চেঞ্জ নামে তোমাদের 5 মার্কের একটা কোশ্চেন আসবে, সেই সময় তুমি ডিটেইলে বুঝবা। বাট এখন তুমি জেনে রাখো, যদি সাবজেক্ট সরাসরি কাজ করে তাহলে সেটা হলো, হ্যাঁ বলো বলো। এখন যেটা বুঝতেছি না আমি। এই দেখো তোমার ক্রিকেট কল এ জেন্টলম্যান গেম টু, তার মানে ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। এখন ক্রিকেটকে বলা হয়, ক্রিকেট কি কাউকে ভদ্রলোক বলছে নাকি ক্রিকেটকে বলা হচ্ছে? ক্রিকেট কে বলা হচ্ছে কি জানি ক্রিকেটকে বোঝা যাচ্ছে কেন বোঝা যাচ্ছে না? ক্রিকেট কল এ জেন্টলম্যান গেম, তার মানে ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, তাই তো? না। হ্যাঁ। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, তার মানে ক্রিকেটকে যদি ভদ্রলোকের খেলা বলা হয় তাহলে তুমি একটা জিনিস খুব ক্লিয়ারলি ধারণা করে রাখো, ক্রিকেটকে বলা হচ্ছে, ক্রিকেটকে বলা হচ্ছে ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, ভাতকে খাওয়া হচ্ছে, বা এইটুক বোঝো তুমি, রাইস ইজ ইটেন বাই মি। দেখো ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, মানে ভাত কিন্তু কাউকে খেয়ে ফেলছে না, ভাতকে খাওয়া হচ্ছে। কিন্তু এই ভাত সরাসরি কাজ করতে পারছে না, ভাত সরাসরি কাজ করতে পারছে না, তাই এইটা হলো আমাদের প্যাসিভ। আর আমি যদি বলতাম আই টাইস, মানে আমি সরাসরি ভাতকে খেয়ে ফেলতে পারছি, তাই এটা হলো অ্যাক্টিভ। আর এই যে ভাত, এ সরাসরি কাজ করতে পারছে না, তাই এটা হলো প্যাসিভ। এবং তোমারে আমি যদি বলি যে ক্রিকেট কল এ জেন্টলম্যান গেম, তার মানে ক্রিকেটকে ডাকা হচ্ছে, ক্রিকেট কিন্তু কোনো কাজ করছে না, বুঝছো? ক্রিকেটকে ডাকা হচ্ছে, তার মানে এইটা হলো প্যাসিভে আছে। আর যদি প্যাসিভে থাকে তাহলে আমরা কি করতে পারি বলো? প্যাসিভে যদি থাকে তাহলে আমরা ভার্বের ভার্বের 3 নম্বর রূপ লিখতে পারি, তাহলে আমরা লিখবো ক্রিকেট ইজ কল্ড, ইজ কল্ড। আশা করি এবার বুঝছো। না। দেখো যে এই যে ক্রিকেট, ও তো নিজে কাজ করছে না, ও নিজে কাজ করছে? না। তো যেহেতু নিজে কাজ করছে না তার মানে তো প্যাসিভ। হিসাব বুঝছো? হ্যাঁ? হ্যাঁ। ও যেহেতু নিজে কাজ করছে না তাহলে তো প্যাসিভ, আর ও যদি প্যাসিভ হয় তাইলে আমরা লিখবো স্কোর, বুঝছো? হুম,
এই অহনার কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এবার দেখো তাহলে এই এই একই রকম ভাবে ক্রিয়েটেড, এখানে ইজ ক্রিয়েটেড হবে, এন্ড এখানে দেখো ক্রিকেট টিম ইজ পপুলারলি নোন। দেখো এই যে ক্রিকেট টিম ইজ পপুলারলি, দেখো বাংলাদেশি ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি নোন। দেখো এখানে আমরা কি লিখবো? নোন লিখবো, নোন, বিকজ বাংলাদেশ ক্রিকেট টিম ইজ পপুলারলি নোন অ্যাজ টাইগার, বাংলাদেশি ক্রিকেট টিম টাইগার নামে পরিচিত। এবার দেখো এরপরেরটা দেখো, আওয়ার ক্রিকেট টিম ইজ ইজ আওয়ার নোন কেন ক্রিকেট টিম লিখবো? ইজ, হ্যাঁ। নোন কেন লিখবো? আচ্ছা, আমাকে বলো তো নোন কেন লিখবে? বলো নোন কেন লিখবে? নিশাদ, অহনা বলো তো নোন কেন লিখবে? কোনটা এটা? এই যে ই নাম্বার নোন কেন লিখবে? এখানে নো আছে। নো থাকলে কেন আমি নোন লিখবো? ফার্স্ট ফর্মে নিতে হবে তাই বললাম। না, নোন তো পাস্ট পার্টিসিপল ফর্ম বাবা, নোন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ। নোন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝছো? হ্যাঁ ভাইয়া। নোন পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নোন, আর নোন এর পাস্ট ফর্ম কি জানো? নিউ, এন নিউ, এটা হলো পাস্ট ফর্ম। আচ্ছা, এখন আমি তোমাকে বলি, এই যে আমরা যে নোন যে জিনিসটা বললাম, নোন, এই নোনটা আমরা কেন বললাম? কারণ এইটা তো আমাদের প্যাসিভে আছে, এই বাক্যটা প্যাসিভে আছে, এই জন্য আমরা নোন বললাম। বুঝছো? আচ্ছা, এবার আওয়ার ক্রিকেট, বলো। হ্যাঁ, এই দেখো বাংলাদেশি ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি নোন অ্যাজ টাইগার, বাংলাদেশি ক্রিকেট টিম টাইগার নামে পরিচিত। ও তো নিজে কোনো কাজ করছে না বাবা, ক্রিকেট টিম কি নিজে কাজ করছে? করছে না তো। ও পরিচিত এই নামটাই, তার মানে তো সাবজেক্ট টোটালি সরাসরি কাজ করছে না। বুঝছো? বুঝছো? আপনি ডি নাম্বারটা করুন। ডি নাম্বার অবশ্যই করাইছি, এখানে ক্রিয়েটেড হবে, ইজ ক্রিয়েটেড, বিকজ এটাও প্যাসিভ। হ্যাঁ, না ভাই, আপনাকে বলি নাই। আচ্ছা, এবার দেখো আমরা এর পরে এফে যাই। দেখো আওয়ার ক্রিকেট টিম, দেখো আওয়ার ক্রিকেট টিম, আমাদের কিন্তু একটাই ক্রিকেট টিম আছে, তাহলে ইজ হবে, আওয়ার ক্রিকেট টিম ইজ ভেরি অর্গানাইজ। হ্যাঁ, ডি নাম্বারই ক্রিয়েটেড কেন হবে? এইটা প্যাসিভে আছে বাবা, প্যাসিভে থাকলে তো অবশ্যই ভিতরি হবে। এই নেক্সট দিন আমি ভয়েস করাবো, যাও, নেক্সট দিন আমি ভয়েস করাবো, তোমার ভয়েসে অনেক সমস্যা আমি বুঝতে পারছি, আমি নেক্সট দিন ভয়েস করাবো। দেখো টিম ইজ, দেখো এবার দেখো এই যে ইজ, বুঝছো এখানে ইজ আছে না? হ্যাঁ। আওয়ার ক্রিকেট টিম ইজ, দেখো এখানে বি আছে, বাট বি আমরা বির জায়গায় আমরা ইজ ইউজ করব। এরপরে দেখো ইট অলরেডি, আমি বলছিলাম যে কোনো বাক্যে যদি অলরেডি থাকে, কোনো বাক্যে যদি অলরেডি থাকে সেটাতে আমরা পারফেক্টে নিয়ে যাব। বুঝছো? কোনো বাক্যে যদি অলরেডি থাকে তাহলে ওই বাক্যটা আমরা পারফেক্ট টেন্সে নিয়ে যাব, অলরেডি থাকলে পারফেক্ট, অলরেডি থাকলে সেটাকে পারফেক্টে নিয়ে যাব। তাহলে ইট অলরেডি প্রুভ, তাহলে আমরা কি লিখবো? ইট অলরেডি হ্যাজ প্রুভড ইটস ইয়থ ইন মেনি অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাচেস। বুঝছো? এরপরে আওয়ার ক্রিকেট, বলো। অলরেডি থাকলে কি হবে? অলরেডি থাকলে ওইটা পারফেক্ট টেন্সে চলে যাবে, ওই বাক্যটারে পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট? আচ্ছা, তো এই যে ইট অলরেডি প্রুভড ইটস ইয়থ ইন মেনি ইন্টারন্যাশনাল ম্যাচেস, বুঝছো?
এখন এই জিনিসটা তোমার এর পার্সপেক্টিভে দেখতে হবে যে এই বাক্যটা মানে এই যে আমাদের যে প্যাসেজটা, এই প্যাসেজটা আসলে কিভাবে চলছে। তো এর পার্সপেক্টিভে আমি বলতে পারি যে এটা তুমি প্রেজেন্টে নিয়ে যাবো। আর তোমার এমন পার্সপেক্টিভ থাকতে পারে যেখানে পাস্ট নিয়ে কথাবার্তা চলছে, তখন তোমার পাস্টে নিতে হবে, বুঝছো? বোঝো নাই? আচ্ছা, এবার এবার দেখো আওয়ার ক্রিকেটার্স, তো ক্রিকেটার্স মানে অনেকগুলো প্লেয়ার, তো আওয়ার ক্রিকেটার্স কি ক্যাপাবল, আওয়ার ক্রিকেটার্স আর আর বিকজ এরা অনেক মানুষ, তাই আমরা আর লিখবো আর ক্যাপাবল। দেখো ক্যাপাবল অফ, দেখো অফ অফ একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে আইএনজি বসে, তাহলে লিখবো কমপ্লিটিং উইথ দা রিনিউড ক্রিকেট টিমস, বুঝছো? ক্রিকেট টিম অফ ওয়ার্ল্ড, দা প্রেস্টিজেস অফ আওয়ার কান্ট্রি অলরেডি। অলরেডি দেখো অলরেডি থাকলে আমরা কি লিখবো, অলরেডি থাকলে কিন্তু আমাদের পারফেক্টে চলে যাবে, তাহলে আমরা লিখবো যে আওয়ার কান্ট্রি। বলো। এইচ নাম্বারটা একটু নিন। এইচ নাম্বার, এইচ কই, এইচ 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 এইচ। এই যে বি, এই দেখো এই যে ক্রিকেটার্স মানে অনেকগুলো ক্রিকেটার আছে না, তাহলে আমরা এই বি তে ইজ আর ইউজ করতে পারবো না, তো আমাদের ব্যবহার করতে হবে আর। আবার ক্রিকেটার্স আর ক্যাপাবল, বুঝছো? এরপরে দেখো দ্য পেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি, দেখো অলরেডি যদি কোনো বাক্যের মধ্যে থাকে, যদি বাক্য অলরেডি থাকে, তাহলে আমরা কি করব বলো তো? অলরেডি যদি থাকে তাহলে এই বাক্যটা আমরা খুব সুন্দরভাবে পারফেক্টে নিয়ে যাব, তাহলে আমরা লিখবো যে আওয়ার কান্ট্রি অলরেডি হ্যাজ, our country already has gone, our country already has gone up in the international area. এরপরে দেখো thanks to our cricket team, in spite of its renew sometimes of our cricket team, দেখো our cricket team এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমরা শকের জায়গায় লিখবো শক্স, শক্স বাই। দেখো এই যে বাই যে জিনিসটা, বাই একটা প্রিপোজিশন, তো বাই যেহেতু প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে আমরা সবসময় আইএনজি যোগ করি, তাহলে আমরা লিখবো হলো পারফর্মিং, তাহলে আজ পারফর্মিং পোরলি। এরপরে দেখো ইভেন আফটার দ্যাট উই বিলিভ আওয়ার ক্রিকেটার্স আউটশাইন, দেখো। কেন হবে? হ্যাঁ বলো, ইশাদ বলো। ইশাদ, হ্যাঁ নিশাদ। ভালো।
হ্যালো হ্যালো। হ্যালো। এই কোথায় ছিলে এতক্ষণ তোমরা? জানি জয়েন হয়ে যাচ্ছিল না তো। আর ওই ইয়া কই? অহনা জানি না। বলো কতদূর কি বুঝতে পারছো বলো। ওই যেখান থেকে চলে গেছিলাম ওইখান থেকে। তো এটা কি মেলা কঠিন জিনিস বলো তো? হ্যাঁ। কই মেলা কঠিন? কই আমার তো কঠিন মনে হলো না। আসছে অহনা আসছে? হ্যাঁ, তো। অহনা আসছো? হ্যাঁ। আচ্ছা, কোথায় চলে গেছিলে তোমরা সবাই? তারপরে তো আমাদেরও কল কেটে গেল। ও আচ্ছা বুঝলাম। বিয়াদব বিয়াদব, এরা সব বিয়াদব। যারা 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 এইসব করছে সব বিয়াদব, বুঝছো? তারাবি আলো ভাইয়া। এই যে এই কোম্পানি, এদের টাকা ও দিলেও কোম্পানি। এদের টাকা খেয়ে মোটে হয় না, বুঝছো? এরা মূলত এরা এত শয়তানের শয়তান। এরা 1 ঘন্টায় বেশি ক্লাস করাতে গেলে আলাদা টাকা চায়। ও আচ্ছা। শয়তান। এদের ভালো হবে না কোনোদিন, হ্যাঁ। আরে জুম, জুম জানো তোমরা? জুম, হ্যাঁ ভাইয়া। জুম দেখছো না? জুম। মানে এটারই কোনো মানুষ? আরে মানুষ না, ওইটা ওই এরকম একটা অ্যাপ যাতে হচ্ছে তোমার ক্লাস ও নেয়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ জুম হ্যাঁ জুম হ্যাঁ জুম দেখছো শুনছি। না? হ্যাঁ শুনি। ওরা ওরা ডাকায়। এরা তাও একটু ভালো আছে, ওরা পুরো ডাকায়। এরা মনে করো 45 মিনিট হইলেই আগে টুং 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 করে বাড়ি মারবে। এই 45 মিনিট। মাথায় বাড়ি দেয় ভাইয়া? মাথায় না, ওই ওই ইয়েতে স্ক্রিনের মধ্যে টুং টুং করে আওয়াজ হবে। এই জন্য কল কেটে গেছিল? না, আমার তো সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমার কার্ড ছিল হচ্ছে ওদের কোনো একটা সার্ভারের সমস্যার জন্য। বাট ওই জুমের কথা বলছি, ওরা 45 মিনিটের বেশি ক্লাস করানো যায় না। ও করেছো জুমে ক্লাস আগে কোনোদিন? হ্যাঁ, পড়াশোনা করতে। হ্যাঁ। পড়াশোনা অনলাইনে ক্লাস করতে। তো তাও ওই 45 মিনিটের বেশি ক্লাস হয়তো। ভাইয়া। তো এখন আমি যেটা বললাম, এই নিশাত, নিশাত, বলো। কোন পর্যন্ত হ্যাঁ বুঝছো? বলো। দেখো এই যে বাই, পারফর্মিং, পারফর্মিং এটা বোঝার কথা। এই যে হ্যাঁ, ক্রিকেটার। আপনি বোর্ডে কিছু দেখাচ্ছেন? হ্যাঁ আমি বোর্ডে দেখাচ্ছি তো। দেখা যায়। বোর্ড দেখা যায় না? আচ্ছা, দেখা না গেলে এখন একটা কাজ করতে হবে, বোর্ড শেয়ার দিতে হবে। এই যে বোর্ড শেয়ার দিতে, এবার দেখা যাচ্ছে দেখো। এখানে লেখা আছে, দেখো, বাই পারফর্ম। দেখো বাই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা এখনো আসেনি ভাইয়া। আসবে 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 বাবা। আইছে? হ্যাঁ। আচ্ছা, দেখো, বাই একটা প্রিপোজিশন, বাই একটা প্রিপোজিশন। তো বাই এর পরে লেখা হচ্ছে প্ল্যাটফর্ম।
প্রিপজিশনের পরে আইএনজি বসে, তাই আমরা লিখবো হচ্ছে পারফর্মিং। পারফর্মিং। আচ্ছা, এরপরে এরপরে তাকাও, এরপরে কি লেখা আছে দেখো, believes our cricketer outshine, দেখো our cricketers outshine, outshine। আচ্ছা, তো এরপরে দেখো দে নিড, দেখো দে একটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই আমরা লিখবো দে নিড। দে নিড যা আছে আমরা তাই লিখবো, আমরা নিডস লিখবো না, বুঝছো? এবার আমারে বলো যে এটাই সমস্যা আছে কার? দেখো আমি তোমারে আবারও বলছি, আমি তোমারে বারবার বলছি, আমি এই সেম গ্রামার আজকে ইন্টারের বাচ্চাদেরও পড়াইছি, তাদের অবস্থাও তোমাদের চেয়ে বেশি খারাপ। আমি তোমাদের বলি যে এই যে রাইট ফর্ম অফ ভার্বস, এটা ক্লাস 6 এর তে সিলেবাসে অ্যাড করা আছে, ক্লাস 6 এর তে ইন্টার পর্যন্ত ছেলেমিলে পারেই না। আরে পারেই না এই জিনিসটাকে, আমি বুঝি না এতে ভয় কিসের মানুষের, এতে ভয় কিসের আমি বুঝি না, কিন্তু দেখি এটা পারেই না মানুষ। তো এখন আমার কথা হচ্ছে যে এই গ্রামার আইটেমটা প্র্যাকটিসের জিনিস, মানুষ প্র্যাকটিস করে না, এই কারণেই পারে না। তো তুমি বেশি বেশি করে প্র্যাকটিস যদি করো তুমিও পারবা, আমার এই শীটটা করবা, এন্ড দেখবা যে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমি যে রুলস দেখাইছি তার বাইরে থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে পাবা না, ঠিক আছে? ভাইয়া, বলো। পিডিএফটা কি আপনি ওখানে পাঠিয়ে দিতে পারবেন? কোথায়? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন পিডিএফটা? পাঠাই দিতে পারবো কি না? হ্যাঁ পারবো না কেন? না পারার তো কিছু নাই, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও এক্ষুনি। তুমি বলেছো মানে এক্ষুনি দেবো, দাঁড়াও। আবার নিশাত, তুমি নাকি শুনছি বলছো যে তুমি নাকি হচ্ছে কি আমার প্রতি খুব নাখোশ, মানে হচ্ছে কি বলবো, আমার প্রতি খুব হতাশ। না, বলিনি। কে বলছো আপনার? না কেউ বলিনি আমারে, আমি শুনছি যে নিশাত নাকি, নিশাত যে নাকি আমি টাইম কম দিচ্ছি, তাই নিশাত? না, আমি এরকম কিছু বলিনি। দাঁড়াও, পরে আমি দেখতেছি। আর কি, আর দুইটা এমসিকিউ আমি ভুল দিছি? হ্যাঁ ভাইয়া, তো নিশাত কি দিচ্ছে? সবথেকে সবচেয়ে বেশি লোহাতে থাকে, আপনি লোহাতে দিচ্ছেন তো আপনি ভুল শব্দের বেগ সবচেয়ে বেশি লোহাতে থাকে? কিসে থাকে? অপশনে আর কি কি ছিল বলো? শব্দের বেগ সবচেয়ে বেশি কাতে থাকে বলো তো দেখি আমাদের অহনা। অপশনটা বলেন, অপশনগুলো। অপশন ভাইয়া হচ্ছে পারদ আছে, হীরা আছে, এরপরে ছিল লোহা, পারদ, হীরা, লোহা আর পানি। ভাই আমাকে এসে বলছেন, আমি হ্যাঁ, জানি। শব্দের বেগ বেশি কোন জায়গায়? পারদ, হীরা, লোহা আর পানি। ও পারদ, হীরা, লোহা আর হচ্ছে পানি, কোনটাই? পানি। নিশাত তোমার কি এখনো মনে হচ্ছে লোহা? হ্যাঁ, লোহাই তো হবে। তুমি বইতে দেখছিলে? হ্যাঁ, লোহাটা তো হবে। পানিতে একটু খুব বেশি হয় আমার ধারণা। হ্যাঁ, ভালো না, না হবে। আমি কি তোমার বই পড়ছি নাকি যে দেখবো? আছে তো, তোমার কাছে পড়ে দেখো। আচ্ছা, এখন কথা হলো তো লোহায় শব্দের বেগ কত? 5130। আচ্ছা, হ্যাঁ, পারদে শব্দের বেগ কত? 1493। কত? 1493। আচ্ছা, 1493। আচ্ছা, হীরাতে কত বলো? মনে নেই। ওইটা একটু বের করে দেখো তো হীরাতে কত।
এবার মাইটটা তুমি তুমি কি আম্মুর হাতে খাবা না আমার হাতে খাবা? কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছো, আমার হাতে খাইতে না আম্মুর হাতে খাইতে বলো? হ্যাঁ, বুঝলে ও না। এই 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 ইয়া তোমার হচ্ছে নিশাদ আমার সাথে কি করে জানো, প্রতিদিন গন্ডগোল বাধায়। আমি নাকি ইচ্ছা করে ওর নাম্বার কেটে নিই। খালি আপনি নাও তো আমার সাথে গন্ডগোল করো। ওর নাকি ইচ্ছা করে আমি নাম্বার কেটে নিই। এই নাম্বার কি হচ্ছে আমার বাপের সম্পত্তি যে আমি হচ্ছে ইচ্ছা করে নিয়ে নেবো ওর কাছ থেকে? হ্যাঁ, কদিন তোমরাই কও, নাম্বার কি আমার বাপের সম্পত্তি আমি ইচ্ছা করে ওর কাছ থেকে কেড়ে কুড়ে নিয়ে নেবো? ও না পালিয়ে আমার ওটা দিতে আপনার সম্পত্তি। ও পালিয়ে আমার দিতে সমস্যা কোন জায়গায়? তোমাদের পরীক্ষা দিয়ে দিচ্ছে এখন। তোমাদের পরীক্ষা দুইজনের কাছে সেন্ড করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। প্ল্যাটফর্ম অফ ভার্বস, ঠিক আছে, পরীক্ষা দুইজনের কাছে সেন্ড করা হয়ে গেছে। And কালকে তোমাদের আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। কালকে ঠিক এই টাইম পর্যন্ত পরীক্ষা হবে। তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে, অভিযোগ অনুযোগ কোনো কিছু থাকে আমাদের জানাতে পারো, তাহলে আমরা চলে যাবো। থেকে করালেন ওইগুলোর অ্যান্সার শিট কি আছে? কার অ্যান্সার শিট? যে এক একটা এটার থেকে করালেন না 1 নম্বর। দেখতেছি, দাঁড়াও দাঁড়াও। অ্যান্সার শিট কি করবো তুমি? মানে ওইগুলো প্র্যাকটিস করবার সমস্যা হলে করতে চাই। কেন অ্যান্সার শিট দিয়ে দিছি। এই যে আমাদের নিশাত ম্যাডাম, আপনার কি অ্যান্সার শিট লাগবে নাকি আপনি নিজেই স্বয়ং সম্পূর্ণ বলেন দিন? নিজেই সহায়তা। হ্যাঁ নিশাত, তুমি কিসের, মানে কিসের অ্যান্সার? এই পিডিএফ এর অ্যান্সার শিট কি তোমার লাগবে নাকি তুমি নিজেই স্বয়ং সম্পূর্ণ, তুমি সব পারবা, কোনটা? দিছি দিছি, আমার ইচ্ছা হচ্ছিল আমি দিছি। বলো, আর আর কোনো অভিযোগ অনুযোগ কথাবার্তা কিছু থাকলে বলো।